ঘন জঙ্গলের মাঝখানের একটা বাংলো টাইপের বাড়ি। সেই বাড়ির বারান্দায় ধ্যানরত অবস্থায় বসে আছে একটা মানুষ ছেলে। ঠিক তখনই একটা কালো ছায়া প্রবেশ করল, যে ছায়াটা তার সামনে এসে বলল, প্রভু, খবর আছে। ছেলেটা বলল, কি খবর? তখন সেই অদৃশ্য ছায়াটা বলে উঠল, ইকবাল তো জেলে, সেটা আপনি জানেনই। আমি বড় শয়তানের কাছে গিয়েছিলাম, সে সেখান থেকে বের হতে কোনোভাবেই চাচ্ছে না। আপনি যদি যেতেন তাহলে হয়তো ভালো হতো। আমাদের এইভাবে চুপচাপ বসে থাকলে তো হবে না, আমাদের শক্তি গোছাতে হবে। তখন ছেলেটা চোখ খুলল। ছেলেটার নাম মেফো। সে হচ্ছে আলকিসের রেখে যাওয়া একমাত্র মনুষ্য সন্তান, যার কাছে তার বিদ্যা সে শিখিয়ে গিয়েছিল। যখন আলকিস মারা গিয়েছিল তখন মেফো সেখানেই ছিল, কিন্তু সে তার বাবার জন্য কিছুই করতে পারেনি। তখন সে চিৎকার করে বলল, ইকবাল, যে আমার বাবাকে হত্যা করেছে তাকে তো আমি কোনোভাবেই ছাড়ব না। তখন সেই জিনটা বলে উঠল, তার সামনে যে ছায়াটা বসেছিল, আপনার বাবাই তার সঙ্গে পারেনি, আর আপনি কি পারবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গেই মেফো রেগে গেল এবং ওই জিনটা বলল কি যে, ক্ষমা করবেন, মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। তখন মেফো বলল যে, আমি পারবো, আমার বাবা পারেনি তো কি হয়েছে? ইকবাল ওইখান থেকে একবার বের হোক, তার প্রতিশোধ আমি নিব। তবে তুমি কি সর্দার সুলেমানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছ? আমাদের দূত সেখানে পাঠাওনি? তাকে বিভিন্ন অফার দাও, যেভাবেই হোক আমাদের মিলেমিশে যেতে হবে। আর আমি কালকে তোমাদের বড় শয়তানের কাছে আসব। যদিও আমার যাওয়ার কোনো চিন্তা ছিল না, আমার একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। তবে আমি এখন ভেবেছি আমার বাবার মতো করে তোমাদেরকে আমি লিড দেব, যেহেতু তোমাদের শক্তি এখন খুবই কম। আমি জানি আমার বাবা আমার জন্য অনেক ক্ষমতা এবং অনেক কিছু রেখে গিয়েছে, এবং আমাকে এমন বিদ্যা শিখিয়েছে যা হয়তো তোমাদের কারোর কাছে নেই। সেহেতু আগামীবার থেকে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলবে, ঠিক আছে? তুমি এখন যাও, বড় শয়তানের কাছে গিয়ে খবর দাও যে আমি আগামীকাল তার সঙ্গে দেখা করতে আসছি। তখন সেই অদৃশ্য জিনটা বলল কি যে, জি প্রভু, ঠিক আছে। তারপর সে সেখান থেকে বেরিয়ে গেল। মেফো বারান্দায় দাঁড়িয়ে আছে। মেফোর সঙ্গে একটা কালো জিন আছে, সে একটা মেয়ে পড়ি, সে মেফোর সঙ্গে থাকে, মেফোর দেহরক্ষিতা। মেফো একটা অট্ট হাসি দিল এবং বলল, ইকবাল, তুই জেলে আছিস, ঠিক আছিস, একবার বের হ। আর যদি একবার সম্রাট সোলেমানের সঙ্গে আমাদের হাত হয়ে যায়, তারপর তোকে কেটে টুকরো টুকরো করব। এটা বলে লম্বা একটা অট্ট হাসি দিয়ে সে সেই মেয়েটার সঙ্গে ঘরের ভেতরে চলে গেল। হানিফা দক্ষিণের আকাশের মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাকে দক্ষিণের ওই পাশটায় যেতে হবে। কিছু অস্ত্র ব্যবসায়ী এসেছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। জিনেদের অস্ত্র স্বাভাবিক মানুষের অস্ত্র থেকে ভিন্ন। সাধারণত মানুষরা বন্দুক বা এইসব জিনিস ব্যবহার করে, কিন্তু এখানে সেসব জিনিস চলে না। কোনো বন্দুক কোনো জিনের কোনো কিছু করতে পারে না। এখানে হচ্ছে কিছু বিশেষ জাতীয় তলোয়ার, যে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয় এবং জিনকে প্রতিহত করা যায়। কোনো ইস্পাত, স্টিল বা ওরকম কোনো জিনিস নয়। হানিফা তার নিজের রাজ্যের উপর দিয়ে উড়ে যাচ্ছে আর ভাবছে, একটা সময় যখন তার সর্দার কুরুলুস বেঁচে ছিল, তখন এই রাজ্যে কত সুজলা সুফলা ছিল, কিন্তু এই মন্ত্রী সোলেমান যে এমন কাজ করবে সেটা কিভাবে ভেবেছিল? মানুষ এবং জিন দুজনের মধ্যেই এরকম ধরনের শত্রুতা থাকে, তা আগে হয়তো ইকবাল বুঝতে পারেনি। জিন খুবই হিংসাপরায়ণ এবং তারা খুব ঘন ঘন যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু সবাই তো আর এরকম না। সঙ্গে সঙ্গে হানিফা সেই জায়গা পৌঁছে গেল যেখানে তাকে অস্ত্র ডিল করতে হবে। হানিফা সেখানে নেমে পড়ল। সেখান থেকে দুজন রক্ষী তাকে আটকে দিল। ভেতর থেকে সেই ডিলার বলল কি যে, আরে আটকে না, ও হচ্ছে আমাদের হানিফা, শ্রেষ্ঠ যোদ্ধা। ওকে যদি তোমরা আটকাও তাহলে তোমাদের গলায় থেকে মাথা পড়ে যাবে। তুমি কাঁধাকে আটকাচ্ছ, বুঝতে পারছো? তারপর সেই জিন দুটো বলল কি যে, জাহাপনা, ক্ষমা করবেন। হানিফা তখন বলল, আমি কোনো জাহাপনা নয়, আমি সাধারণ একজন সৈনিক, সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর সেই অস্ত্র ডিলার তাকে জড়িয়ে ধরল। এ হচ্ছে হানিফার খুবই পুরনো একজন বন্ধু। এর আগেও তারা এই ডিলারের কাছ থেকে অস্ত্র কিনেছে। হানিফা বলে উঠল, আরে ম্যামা বন্ধু, এতদিন পরে দেখা হলো। রাজ্যের পরিস্থিতি আর আগের মতো নেই। আগে কত তোমার সঙ্গে দেখা করেছি, ঘুরেছি, তবে সেই পরিবেশটা না এখন আর দেখা যায় না। তারপর ম্যামোর কাছে সে গিয়ে বসলো এবং গল্প করতে লাগলো। বলল কি যে, হ্যাঁ, কুরুলুস সাহেব যখন বেঁচে ছিলেন তখন হয়তো বিষয়টা খুব ভালো ছিল, ব্যবসা করে খুব ভালো লাভ পেতাম এবং সব মিলিয়ে সব ধরনের সুযোগ সুবিধা ছিল, কিন্তু এখন কেমন যেন সব ওলটপালট হয়ে গিয়েছে। সোলেমান সাহেব যে এমন একটা কাজ করবেন সেটা আমরাও তো ভাবতে পারিনি। এখন এই কথা তো সবার সামনে এরকমভাবে বলাও যায় না, তাই না?
কখন কি করে বসে। আমাকে এ রাজ্য ওই রাজ্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। ব্যবসা করে খেতে গেলে একটু আধটু তো সমস্যা পোহাতেই হবে। হানিফা বলল, সেসব বিষয় নিয়ে আর কষ্ট দিবেন না দয়া করে। একটা স্বর্ণালী দিন ছিল, যেদিনে আমরা কত মজা করেছি, আনন্দ করেছি। ওই সময়টুকু আর কখনোই ফিরে আসবে না। এটা বলে হানিফা বিলাপ করতে লাগলো। মেমো তখন বলল কি যে, আপনাদের মহারাজা ইকবাল কোথায়? হানিফা তখন চুপ হয়ে গেল। তখন বলল, কেন, আপনি জানেন না? তাকে তো কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আল্লাহ মাহবুব জানেন তাকে কত বছর থাকতে হয়। পুরো রাজ্যটা একদম তছনছ হয়ে গিয়েছে। যাই হোক, সেসব বিষয় নিয়ে কথা না বলি, দেয়ালেরও কান থাকে। তা দেখান আপনার অস্ত্রগুলো। তবে আমার মনে হয় না যে সেগুলো দেখতে হবে, কারণ আমি জানি আপনি সবসময় ভালো জিনিসই দেন। ম্যামও বলল, আচ্ছা ঠিক আছে, তারপরেও দেখে নেন। সব কিছু ঠিক আছে তো দাম দর? হানিফা জানালো, সব কিছু ঠিক আছে, যা দিতাম আগে এখনও তাই দিব। এসব বিষয় নিয়ে তো আপনার সঙ্গে কখনো দাঁড় কষাকষি হয়নি। তারপর হানিফা তার জিনের গাড়িতে করে আনা বেশ কিছু আনাজ তাদেরকে দিল। এখানে কোনো বিনিময় প্রথা নেই। মানুষদের মতো আদিম আমলের সেই আনাজ এবং বিভিন্ন দামি স্বর্ণালঙ্কার দিয়ে পণ্য বিনিময় করা হয়। হানিফা মানুষের সমাজে মিশেছে, মানুষের সাথে গিয়েছে এবং অনেক কিছুই করেছে। মানুষ কিভাবে চলাফেরা করে, টাকার বিনিময় করে, সেসব জিনিস হানিফা দেখেছে। তবে তার সেসব এখন দেখতে ভালো লাগে না। সে এসব জিনিসে আর দেখতে চায় না, কারণ সে যা কষ্ট পেয়েছে তার থেকে এখানে থাকাই ঢের গুণ ভালো। হানিফা এবং মেমো দুজনে গল্প করতে করতে ভেতরে চলে গেল। জিনটা কানাঘোষা করতে লাগলো, আসলে আমাদের আগের মহারাজ খুব ভালো ছিল। ইকবাল মহারাজ যতদিন না আমাদের শাসন করেছেন, আমরা কি সুখেই না ছিলাম। কিন্তু এই লোকটা আসার পর থেকেই আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আসলে খুবই জঘন্য ব্যাপার। সর্দার ওসমান ঘর থেকে বেরিয়ে সোহানাকে বলল, সোহানা, আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি কিন্তু ইউসুফকে দেখে রেখো, ঠিক আছে? আমার আসতে 2 দিন সময় লেগে যাবে। আর আমি দাসীদেরকে বলে দিয়ে যাচ্ছি, ওরা এইখানে থাকবে। ওকে দেখে শুনে রেখো কিন্তু। যে দুষ্টু ছেলে হয়েছে, এই 8-9 বছর বয়সে যা করে বেড়ায় তা দেখার মতো নয়। সর্দার ওসমান ঘর থেকে বেরিয়ে গেলেন। সে 2 দিনের জন্য পাশের একটা রাজ্যে বাণিজ্যে যাচ্ছে। সেখান থেকে ফিরতে তার 2 দিন সময় লাগবে। রাজ্যভার তার এক লোকের কাছে দিয়ে গিয়েছে, বিশ্বস্ত বন্ধু যে সেই সমস্ত কিছু করবে এই 2 দিন। ইউসুফ ঘর থেকে বেরিয়ে বলল, আব্বাজান, আমি আপনার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলেন। ইউসুফ খুব করে কান্না করতে লাগলেন। বললেন যে, আমি যাব মানে যাব। ইউসুফকে তার বাবা না করতে পারলেন না। বললেন কি যে, বাবা, আমি জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি, সেখানে অনেক ধরনের বিপদ থাকতে পারে, তুমি যেও না, তুমি থাকো। তখন ইউসুফ বলল কি যে, তোমার যদি বিপদ হয় তাহলে আমারও বিপদ হোক। তোমাকে একা বিপদের ঝুঁকির মধ্যে কেন ফেলবো বলো বাবা? তোমার যদি কিছু হয়ে যায় তখন? ইউসুফের এরকম বুদ্ধিমানের মতো কথা শুনে ওসমান আর না করতে পারল না, কারণ ইউসুফের কথার কাছে কেউই আসতে পারে না। সে খুবই চমৎকার বুদ্ধি করে কথা বলে। সে কথাটা বলেছে কি, কারণ যে বিপজ্জনক রাস্তা দিয়ে তার বাবা যেতে পারে, তাহলে সে কেন যেতে পারবে না? তার ক্ষতি হবে, সে চাইবে তার বাবার ক্ষতি হোক। তার বাবা যেমনটা চান না যে ইউসুফের ক্ষতি হোক। ইউসুফের এই কথা শুনে তার বাবা তাকে সঙ্গে করে নিলেন। বললেন কি যে, আচ্ছা ঠিক আছে বাবা, চলো, এর আগে তো তোমাকে কোথাও কোনো জায়গায় নিয়ে যায়নি। তারপর ঘোড়ার গাড়িতে সবাই উঠে পড়লেন। ঘোড়ার গাড়িটা ছেড়ে দিল জঙ্গলের সেই রাস্তার দিকে। এই জঙ্গলটা পেরিয়েই সামনের দিকে যেতে হবে। তবে যেতে 1 দিন সময় লাগবে, কারণ পাশের রাজ্যে যেখানে বাণিজ্য করার জন্য যাবে বেশ কিছু জিনিস সেখান থেকে আনতে হবে। একটা নদীও পড়ে, সেই নদীও পার হয়ে ওই পাশে যেতে হবে। সর্দার ওসমান তার সঙ্গে 5 জন রক্ষী, তার সহচর এবং আরও 2 জন বাণিজ্যের লোককে নিয়ে নিয়েছে, যারা কিনা এইসব বিষয়ে ভালো বোঝে। পুরো গ্রামের ব্যাপার, সেজন্য সে গাফুলতি করতে চায় না। তবে ইউসুফ যে তার সঙ্গে চড়ে বসেছে, এটাই হচ্ছে বিপদের বিষয়। কখন কি হয়ে যায়। এই জঙ্গলের রাস্তাটা ভালো না, মাঝে মধ্যে ডাকাতি হয় এবং সেই সাথে বিভিন্ন জঙ্গলি জানোয়াররা আক্রমণ করে বসে। সর্দার ওসমান বসে বসে এসব জিনিসই ভাবছিল। তার সঙ্গে তো রক্ষী বাহিনী আছে, এসব বিষয় নিয়ে চিন্তা করতে আর ভালো লাগছে না। সর্দার ওসমান ঘোড়ার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ল। গাড়ি হেলে দুলে চলছে, অনেকটা পথ চলল। তারপর হঠাৎ করে সন্ধে নেমে আসলো, কারণ সন্ধে হলে এই জঙ্গল পার হওয়া যাবে না। জঙ্গলের মধ্যে নানান ধরনের বিপদ হতে পারে। কোনো একটা উঁচু গুহা দেখে সেখানে থাকতে হবে। সর্দার ওসমান এবং তার বন্ধু দুজনে সামনে বসেছিলেন এবং বললেন কি যে, এখানে বসার কোনো জায়গা নেই, আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। আর বেশি না, 2 ক্রোশ সামনে গেলেই নদী পড়বে। নদীর ধারে যদি আশ্রয় নেই তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি খেয়া পেয়ে যায় তাহলে পার হয়ে যেতে পারবো। সর্দার ওসমান খুবই ভয়ে আছে, কারণ সে যদি একা থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, তার সঙ্গে তার ছেলে আছে। তারপর সর্দার ওসমান
আরও 2 কিলোমিটার গাড়িটা চালালেন, কিন্তু নদীটা আরও বেশ খানিকটা পরে। সর্দার ওসমান একটা উঁচু জায়গা দেখতে পেলেন। বললেন কি যে এখানে ক্যাম্পেইন করো, আর যারা আমাদের সঙ্গে রক্ষী আছে তাদেরকে বলে দাও যে চারপাশে যেন সবসময় টহল দেয়, ঠিক আছে? সেখানেই তাঁবু গেড়ে রান্না টান্না করে রাতের খাওয়ার ব্যবস্থা করে সবাই ঘুমাতে গেল। ইউসুফ চুপচাপ শুয়ে আছে, তার ঘুম আসছে না। তার একটাই সমস্যা, রাতের বেলা ঘুমালে সে অদ্ভুত রকমের জিনিস দেখতে পায়। সে দেখতে পায় 4 ডানাওয়ালা পাখি উঠছে, 2জন লোক তার কাছে এসে বিভিন্ন কথা বলছে, একজন তাকে ইশারা দিয়ে ডাকছে, আর সেই লোকটা যে কিনা তাকে চাচু বলে এবং তার সঙ্গে দেখা করতে এসেছিল, সেই লোকটা তাকে নানান ধরনের জ্ঞানের কথা বলে। এই বয়সেই ইউসুফের মাথায় এত ভারী চিন্তা। ইউসুফ সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। আজকেও তার ব্যতিক্রম হলো না। ইউসুফের সাধারণত ভালো ঘুম হতো, কিন্তু ইদানিং তার সঙ্গে কেমন যেন হচ্ছে। সে যত আস্তে আস্তে বড় হচ্ছে, তার মাথার প্রেশার এবং বুদ্ধির সেই ধার যেন আরও বাড়ছে। ইউসুফ সঙ্গে সঙ্গে উঠে গেল। উঠে দেখলো সবাই ঘুমাচ্ছে। তাদের লিটল বাহিনীকে ওইখানে জেগে থাকতে বলা হয়েছিল, কিন্তু তারাও সেখানে ঘুমাচ্ছে। ইউসুফ দেখতে পেল 2 জোড়া চোখ গাছের আড়াল থেকে তার দিকে তাকিয়ে আছে। সেই চোখ দুটো ইউসুফের চোখের দিকে যখন তাকালো, ইউসুফের চোখ লাল বর্ণ হয়ে আছে এবং তার চোখ জল করছে। ইউসুফকে দেখে সেই 2টো জন্তু সেখান থেকে পালিয়ে গেল। ইউসুফ সেই 2টো জন্তুর পেছনে ছুটতে লাগলো। বলল কি যে, আরে তোমরা দাঁড়াও, তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখানে কথা বলার মতো কেউ নেই, আমার ঘুম আসছে না। সে 2টো জন্তুর পেছনে ইউসুফ ছুটতে লাগলো। জন্তু দুটো ছিল নেকড়ে শিয়াল। তারা যে কোনো সময় ইউসুফের ওপর হামলা করতে পারত, কিন্তু ইউসুফকে দেখে তারা কেন পালাচ্ছে? ইউসুফ কি কোনো ভয়ানক কিছু? না তো, সে তো কোনো ভয়ানক কিছু নয়। তাহলে তাকে দেখে পালাচ্ছে কিসের জন্য? ইউসুফের চিৎকার শুনে সঙ্গে সঙ্গেই তার বাবা জেগে গেলেন এবং দেখলেন ইউসুফ জঙ্গলের ভেতরে দৌড়ে চলে যাচ্ছে। তার বাবা তাকে আটকানোর চেষ্টা করলেন, বললেন, ইউসুফ বাবা কোথায় যাচ্ছিস? সঙ্গে সঙ্গে সবাই উঠে তাদের পেছনে পেছনে দৌড়াতে শুরু করলো। তখন দেখলো সেখানে 2টো নেকড়ে তাদের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে আবার জঙ্গলের ভেতরে দৌড় দিল। ইউসুফের বাবা বুঝতে পারল নিশ্চয়ই ইউসুফ কিছু করেছে, না হলে নেকড়ে দুটো এইভাবে কখনোই ভয় পাবে না। তারা নিশ্চয়ই দল বেঁধেই আমাদের উপর হামলা করতে এসেছিল, কিন্তু আমার ছেলে এমন কি করলো যার কারণে তাকে দেখে ভয় তারা পালাচ্ছে? ইউসুফের বাবা ছোটবেলা থেকেই বুঝতে পারে যে ইউসুফ কোনো সাধারণ বাচ্চা নয়, এর মধ্যে বিশেষ কোনো শক্তি আছে এবং জ্ঞান আছে। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটলো। তারা সেখানে অনেকক্ষণ বসেছিল। ভোরের আলো ফোটার আগেই তারা গাড়ি ঘোড়া সমস্ত কিছু তৈরি করে নদীর দিকে রওনা দিল। আর সামান্য 1.5 ক্রোশ সামনে এগুলোই তারা নদীপথটা পেত। সকাল সকাল নদীপথে পৌঁছে তারা খেয়া পার হয়ে গেল। ছোট্ট ইউসুফ নৌকার উপর বসে পানির দিকে দেখছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে নিচে মাছগুলো কিভাবে সাঁতার কাটছে। ইউসুফ তার দুই হাত দিয়ে এরকম সোজা 2 পাশে সরাতেই পানিটা একদম আলাদা হয়ে গেল এবং ওই জায়গার যে মাছগুলো ছিল সেই মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। ইউসুফ এটা করার সময় কেউ দেখছিল না, কিন্তু হঠাৎ করে যখন ইউসুফ তার হাতটা ছেড়ে দিল, তখন সঙ্গে সঙ্গে 2 পাশের পানি একত্রিত হয়ে জোরে একটা শব্দ হলো। সবাই সেদিকে তাকালো। কি হলো কেউ কিছু বুঝতে পারলো না। তখন ইউসুফ তার বাবাকে বলল, বাবা দেখো কত মাছ। ইউসুফ বলল, হ্যাঁ বাবা মাছ, কিন্তু ওরা তো পানির ভেতরে। ইউসুফ তখন বলল, না বাবা, ওদেরকে তো আমি উপরে নিয়ে এসেছিলাম। সর্দার ওসমান বলল, পানির উপরে কিভাবে নিয়ে এসেছিলে? ইউসুফ তখন বলল, কেন, আমি 2 হাত দিয়ে পানিটাকে সরিয়ে তারপর মাছকে দেখেছি, তারপর সেই মাছের আমার দিকে তাকিয়েছিল জানো। ইউসুফের এই কথা শুনে সর্দার ওসমান খানিকটা হাসলেন। বললেন কি যে, তুমি পানি সরিয়ে মাছ দেখেছো? ভালো করেছো বাবা। সর্দার নেহাতি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু ইউসুফ তো সত্যি সত্যি এটা করেছে। মাছের সঙ্গে ইউসুফের ভালো বন্ধুত্ব হয়ে গেল এই খানিক মুহূর্তের মধ্যে। সমস্ত মাছ ইউসুফের কাছে এসে হাতে ধরা দিতে লাগলো। সে চাইলে মাছকে তুলে উপরে উঠাতে পারবে। এভাবেই মাছেরা তার হাত চাটতে লাগলো। তারপর খানিকক্ষণ বাদে সেই নদীপথ শেষ হলো। তারা সেখান থেকে নেমে গেল এবং নামার পরেই বিশাল এক বন্দর নগরী, যে নগরীতে শুধুমাত্র বাণিজ্য করার জন্য মানুষজন এসেছে। সেখানে শত শত মানুষ। ইউসুফ প্রথমবারের মতো এত মানুষ দেখল। এত মানুষ দেখে সে তো পুরো হতভম্ব। তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা এখানে এত মানুষ কিসের জন্য? আমাদের গ্রামে তো এত মানুষ দেখিনি কখনো। ইউসুফের বাবা তখন বললেন, বাবা এটা বাজার, এখানে এত মানুষই থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে সস্তায় জিনিস কিনতে আসে, বুঝেছ? আমাদের গ্রামে যত খাবার বা যত কিছুই দেখো, ফসল টসল সব কিছু কিন্তু এখান থেকেই যায়, জানো তুমি? আমাদের এখান থেকে খুব বেশি একটা কিছু পাওয়া যায় না। তারপর ধরো শহরের কোনো দামি জিনিস নিতে হলে এখান থেকে আসতে হয়, যেগুলো আসলে আমাদের এখানে পাওয়া যায় না। বুঝতে পেরেছো বাবা? তখন ইউসুফ বলল, আমাদের এখানে কেন পাওয়া যায় না? আমরা তো চাইলে এইগুলোই আমাদের ওইখানে চাষ করতে পারি।
এবং ওইখানেই বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করতে পারি আমরা, তাই না? ইউসুফের বাবা বলল, কিভাবে? ইউসুফ তখন জানালো যে ধরো এখানে যে এই যে একটা জিনিস, এই জিনিসটা এখানে এরা তৈরি করছে, যদি কেমন হয় এখানের এই জিনিসটার যে তৈরি করার প্রসেস আছে সেটা আমাদের ওইখানে শিখে গিয়ে তৈরি করা, তাহলেই তো আমাদের এখানে আসতে হয় না। সর্দার ওসমান খানিকটা ভাবলেন এবং বললেন, তোমার মতে কি কি করা যায় বাবা, বলো তো? ইউসুফ তখন বলল, আচ্ছা আমাদের ওইখানে কি কি সংকট আছে তুমি সেটা বলো, আমি বের করে দিচ্ছি। সর্দার ওসমান বললেন, আমাদের ওইখানে যেমন চিনি পাওয়া যায় না, তারপর লবণ পাওয়া যায় না, পাশাপাশি পোশাকেও কিছু ঘাটতি আছে। আমাদের এইখান থেকে কিন্তু পোশাকের জন্য কাঁচামাল কিনতে হয় এবং পোশাকও কিনতে হয়। তখন ইউসুফ বলল কি যে, বাবা এরা তো একটা সময় আমাদের মতো ছিল, আস্তে আস্তে এমনটা হয়েছে, তাই না? তুমি কিছু লোক এখানে নিয়ে আসো এবং কিছু লোককে ভাড়া করো যারা কিনা এই কাপড় বোনানোর কাজ শেখাবে। এই মেশিন যা যা কিছু লাগে সেসব জিনিসপাতি তুমি কিনে নিয়ে আমাদের ওইখানে যাও, লোকদেরকে কাজ শেখাও এবং তাদেরকে শিল্প তৈরি করতে শেখাও। তারপর দেখবে আমাদের নগরীও একসময় এরকম বাজার হয়ে উঠবে। এবং চিনির কথা বলছো না, চিনি আসে কোথা থেকে? আখ থেকে আসে, তাই না? এবং আরও অনেক জিনিস আছে। তুমি আমাদের এলাকায় বাণিজ্যিকভাবে আখ চাষের এটা করে দাও, তাহলেই তো হয়। সবাইকে বলো আখ চাষ করতে, তাহলে তো আর চিনির ঘাটতি হয় না। তারপর চাল ডাল নুন তেল যা যা আমরা খাই কোনো কিছুরই ঘাটতি হবে না, যদি সেটা আমাদের নিয়ম অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী চাষ করা যায়। এই কথা শুনে সেখানে সবাই অবাক, চারপাশে একদম ভিড় জমে গেল। এতটুকু একটা বাচ্চা এত জ্ঞানের কথা বলছে, সবাই তো ভীষণ অবাক, কারণ এসব বুদ্ধি কোনো বড় মানুষের মাথাতেও কোনোদিন আসেনি। সবাই দেখে বাচ্চাটাকে বলল, হায় আল্লাহ, কি চমৎকার বাচ্চা, এ তো সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। তোমার নাম কি? সবাই তার নাম জিজ্ঞেস করতে লাগলো এবং ইউসুফ মুহূর্তের মধ্যেই সেখানে মধ্যমণি হয়ে উঠল। ইউসুফকে সবাই ছুঁয়ে দেখতে লাগলো, কারণ এ কোনো সাধারণ বাচ্চা নয়। সবাই তাকে খুবই বাহবা দিতে লাগলো, বলল, বাহ, খুব ভালো বুদ্ধি তো, তুমি তো খুবই ভালো কথা বলো, তোমার নাম কি? এরকমভাবে সবাই জিজ্ঞেস করতে লাগলো। সর্দার ওসমান হা করে তাকিয়ে আছে, এসব বুদ্ধি তার মাথায় কোনোদিন আসেনি। চার তল্লাটে এমন কোনো বুদ্ধিমান মানুষ আছে? অবশ্যই নেই। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। সর্দার ওসমান বলল, আমরা এখানে 2 দিন না 4 দিন থাকবো, তোমরা সমস্ত কাজ করো। ও যা যা বললো এরকম সমস্ত ডিলারদের সঙ্গে কথা বলো এবং কাজ কোথা থেকে শেখা যায় আমাদের রক্ষীদেরই আমি কাজ শিখে এখান থেকে নিয়ে যাব, দ্রুত তাদের সঙ্গে কথা বলো। তারা সবাই চলে গেল বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে। পেছন ফিরে তাকিয়ে দেখলো ইউসুফ সেখানে নেই। ইউসুফ শুধুমাত্র চারিদিকের পরিবেশ দেখছে, চারিদিকে কি বড় বড় ইমারত এবং পাশাপাশি সেখানে মানুষের ঢল। খানিক্ষণ বাদে তার হাত টেনে কেউ একজন নিয়ে গেল। ইউসুফ বলতে লাগলো, কে কে আপনি? আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? লোকটার মুখে ঘোমটা দেওয়া, তাকে দেখে চেনার উপায় নাই যে সে কে। সে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যাচ্ছে এবং ইউসুফ জোরে জোরে চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আপনি কে? আপনি কি আমাকে ছেড়ে দিন দয়া করে। তারপর তাকে এক কোনায় নিয়ে বলল কি যে, চুপ, কোনো কথা বলবে না। তারপর সে লোকটা তার মুখের ঘোমটা সরালো। ঘোমটা সরানোর সাথে সাথেই ইউসুফ বলল কি যে, আপনি কে আর আপনি আমাকে এভাবে কেন নিয়ে এসেছেন? অন্য কোনো সাধারণ বাচ্চা হলে হয়তো কান্না করে দিত, কিন্তু ইউসুফ সেই লোকটার দিকে তাকিয়ে তার চোখে চোখে চোখ রেখে বলল, আপনি কে? তখন সে বলল কি যে, আমি কে সেটা পরে জানতে পারবে, কিন্তু তুমি কে সেটা কি তুমি জানো? তোমাকে খুব নিরাপদে থাকতে হবে এবং সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবে, ঠিক আছে? তুমি কোনো সাধারণ কেউ নয়, তুমি আমাদের ভবিষ্যৎ, তোমাকে সবসময় সাবধানে থাকতে হবে। তখন ইউসুফ বলে উঠল, আচ্ছা আপনি কে সেটা তো আমাকে বলবেন। তখন সেই লোকটা বলে উঠল, আমার নাম সালমান, আমি তোমার চাচা, বুঝতে পেরেছ? ইউসুফ তখন তার দিকে তাকিয়ে থাকলেন। সালমান তার চাচা, এরকম নামে তো কাউকে সে কোনোদিন দেখেনি। খানিক্ষণ বাদে সালমান সেখান থেকে উঠে একটা পাখির উপরে বসলো। সেই পাখিটা আকাশে উড়ে চলে গেল। ইউসুফ তার দিকে তাকিয়ে আছে। 4 ডানাওয়ালা পাখি, যে পাখিটা সে মাঝে মধ্যেই স্বপ্ন দেখে। এ কেমন পাখি আর এ কে? এই লোকটাকে তো সে কখনো স্বপ্ন দেখেনি। ইউসুফের মাথা হঠাৎ করে ব্যথা হতে লাগলো। ইউসুফ তার মাথায় প্রেশার দিতে লাগলো যে এই লোকটাকে আর সে কে, কেনই বা মাঝে মধ্যে তার সঙ্গে বিভিন্ন মানুষ এসে দেখা করছে এবং নানান কথা বলছে। সে কে, কোথা থেকে এসেছে? আর মাঝে মধ্যে তার মনে হয় সে স্বাভাবিক দুনিয়ার কেউ নয়, সে হয়তো ভিন্ন কোনো জগতের কিছু। সে এমন এমন স্বপ্ন দেখে, এমন এমন চিন্তা তার মাথায় আসে। এগুলো কেন আসে? সে সবার থেকে কেনই বা ভিন্ন? ইউসুফ এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। ঠিক তখন সর্দার ওসমান বললেন কি যে, ইউসুফ
তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে সারা বাজার আমি খুঁজেছি, তুমি আমাকে বলে যাবে না? ইউসুফ তখন বলল, দুঃখিত বাবা, ভুল হয়ে গিয়েছে। সেই লোকটার কথা ইউসুফ তার বাবাকে জানালো না, কারণ হচ্ছে ইউসুফ বুদ্ধিমান। সে তার জায়গায় অন্য কোনো বাচ্চা হলে নিশ্চিত রূপে সেই লোকটার কথা তার বাবাকে বলে দিত এবং কান্না করে দিত। 10 বছরের ছেলে ইউসুফ, তার মধ্যে এত প্রতিভা। সেখানে তারা 3-4 দিন থাকলো। ইউসুফ এখানে 4 দিন থেকে যা শিখেছে তা হয়তো বছর পর বছর থেকেও মানুষজন শিখতে পারে না। ইউসুফ সমস্ত জ্ঞান সেখান থেকে রপ্ত করে নিয়ে এসেছে। ইউসুফ তার বাবার সঙ্গে ঘোড়ার গাড়িতে বসে আছে। নদী পার হয়ে তাদের সমস্ত মালামাল ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। তারা এই সমস্ত জিনিস নিয়ে তারা নিজেদের রাজ্যে ফিরে যাবে। ইউসুফ বসে বসে চিন্তা করছে কি করা যায়। তখন সর্দার ওসমান বললেন, বাবা, তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ, তবে এসব জিনিস কিভাবে কি করবে আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি যে এই জিনিস নিয়ে যাচ্ছ, এটাতে কি করবে বলো তো? ইউসুফ যদিও বলেছে যে সে অন্য কাউকে শেখাতে বা শিখবে, কিন্তু ইউসুফ এই সমস্ত জিনিস নিজে শিখে গিয়েছে, কারণ সে যে এইসব জিনিস শিখেছে সেটা কেউই জানতো না। ইউসুফ রাতের বেলা বের হতো। ইউসুফের ব্রেন আর অন্য মানুষের ব্রেন এক নয়। ইউসুফ সঙ্গে সঙ্গে বলল কিছু, বাবা, আগে পৌঁছাই, তারপরে সমস্ত কিছু বলবো, চিন্তা করো না। ইউসুফ তারপর তার বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। তার বাবা তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেকটা পথ যেতে হবে, আবার সেই জঙ্গলের রাস্তা পড়বে। সন্ধ্যে হওয়ার আগেই জঙ্গলের রাস্তা পেরিয়ে গেলেই হয়। পাহাড়ি ইট পাথরের এই রাস্তায় ঘোড়ার গাড়িটা বড্ড দুলছে। ইউসুফ সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল চারপাশের চিৎকারের শব্দে। ইউসুফ বাইরে বেরিয়ে দেখল একটা ভয়ঙ্কর দেখতে জন্তু জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। সর্দার ওসমান এর আগে এরকম ভয়ঙ্কর জন্তু কোনোদিন দেখেনি। সর্দার ওসমান সেটাকে দেখে পুরো ভয় পেয়ে গেল। তাদের দুজন রক্ষীকে সেই জন্তুটা 2 হাতে তুলে ফেলেছে। এত বড় বিশাল দানবীয় জন্তু এই জঙ্গলের ভেতরে এর আগে কোনোদিন তো তারা দেখেনি। ভাল্লুক হবে নাকি অন্য কিছু? না না, এ তো ভাল্লুক না। তাহলে কি ভাল্লুকের অন্য কোনো প্রজাতি? সর্দার ওসমান খুবই ভয় পেয়ে গেল। ইউসুফ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সামনে দাঁড়ালো। সর্দার ওসমান তার ছেলেকে দেখে ভয় পেয়ে গেল। বলল, বাবা, তুমি এখান থেকে পালাও, ওই জন্তুটা আমাদেরকে মেরে ফেলবে, আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমি তোমাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসো না তুমি। তখন ইউসুফ বলল, বাবা, তুমি চুপ করো। 2 জন রক্ষীকে সেই জন্তুটা ধরে রেখেছে একদম উঁচু অবস্থায়। বিশাল বড় জন্তু, তাকে দেখে যে কেউ সেখান থেকে ভয় পালাবে। কিন্তু ইউসুফ পেছনের দিকে না গিয়ে সামনের দিকে যেতে লাগলো। জন্তুটা ইউসুফকে দেখে দ্রুত তারপর হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইউসুফ সামনে গেল, সামনে গিয়ে হাতটা বাড়ালো এবং সেই জন্তুটার দিকে তাকালো। তখনই ইউসুফের চোখ সাদা বর্ণ, যেমনটা বরফের মতো হয়ে যায়, একদম চকচক করতে লাগলো এবং ইউসুফের চোখ থেকে এক ধরনের আলোক রশ্মি বের হতে লাগলো। সর্দার ওসমান সেটা দেখতে পাচ্ছিল না, কারণ ইউসুফ অপোজিট করে বসে দাঁড়িয়েছিল। সেই জন্তুটা যখন ইউসুফের চোখের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। ইউসুফ হাতটা নামিয়ে নিল। জন্তুটা সেই 2 জন রক্ষীকে ছেড়ে দিল। এত বড় জন্তু এক ইউসুফের হাতের ইশারায় বশ হয়ে গেল, এটা দেখে সবাই অবাক। সেই রক্ষী 2-3 জন খুবই আহত হয়েছে এবং তাদের একটা গাড়ি উল্টে ফেলেছে সেই জন্তুটা। সঙ্গে সঙ্গেই সেই গাড়িটা সে ঠিক করে দিল। ঠিক করে দিয়ে ইউসুফের কাছে মাথা নত করে সেইখান থেকে বেরিয়ে গেল। ইউসুফকে দেখে এরকম ভয়ঙ্কর রকমের একটা জন্তু এরকমভাবে মাথা নত করে চলে যাবে সেটা কোনোদিন কেউ কল্পনা করেনি। যদি ইউসুফ আজকে না আসতো তাহলে হয়তো তার বাবাকে সে পেত না, কারণ ইউসুফ বিষয়টা জানতো বাবা হয়তো ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, যেখান দিয়ে অনেক বিপদ আছে। বছরে 1-2 বারই বাণিজ্যে যায়, কিন্তু এর আগেও এই রাস্তা দিয়ে বিপদের কথা শুনেছে। একবার ডাকাতের সম্মুখীন হয়েছিল, সেজন্য ইউসুফ আর চায় না যে তার বাবা এই পথ দিয়ে আবার যাতায়াত করুক, সেজন্য সে সমস্ত সমাধান করে ফেলেছে। ইউসুফকে দেখিয়ে তার বাবা জড়িয়ে ধরল এবং বলল, বাবা, তুই আমাকে মাফ করে দিস। আমি তোকে আনতে চেয়েছিলাম না, কিন্তু তুই যে আমাদের কিভাবে রক্ষা করে চলেছিস, সত্যি তোর মতো ছেলে পেয়ে আমি ভাগ্যবান। তারপর ইউসুফ তাকে জড়িয়ে ধরল, বলল কি যে, বাবা, আমিও তোমার মতো একটা বাবা পেয়ে ধন্য। তারপর তারা কান্না করে দিল। গাড়িটা বাড়ির দিকে চলতে লাগলো। ব্রাজিলের জঙ্গলের বিশাল বড় একটা গাছ, সেই গাছের নিচে সেই গুহাটা এখনো আছে। ব্রাজিলের জঙ্গলের সেই পরিত্যক্ত ঘর, যেখানে একজন বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধ লোক অন্ধকারের মধ্যে বসে থাকে। বৃদ্ধ লোকটা আর কেউ নয়, সেই যুদ্ধের পরে পালিয়ে আসা ক্যান্টিলিয়া শয়তান, যাকে কিনা বড় শয়তান নিয়োগ করেছিল এবং সমস্ত জিনরাজ্যের শয়তান জিনরাজ্যের মন্ত্রী ছিল। ক্যান্টিলিয়া তার সর্দার বড় শয়তানকে হারিয়েছে এবং তার বন্ধু আলকিসকে হারিয়েছে। এখন সে একা হয়ে পড়েছে। তাকে আবারও তার সাম্রাজ্য ফিরিয়ে আনতে হবে।
সঙ্গে সঙ্গেই একজন জিনকে সে ডাকলো, বলল কি যে ব্রাজিলের জঙ্গলের সেই বট গাছের আস্তানার কি খবর। জিনটা তখন বলল কি যে সেইখানটা এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেখানে কোনো জিন নেই। ইকবাল সেখানে গিয়ে যে লন্ডভন্ড করেছে, তারপর সেখানে আর কেউ থাকার সাহস পায়নি। আমার মনে হয় না সেই আস্তানে এখন আর কেউ আছে। ক্যান্টিলিয়া তখন বলল, সেখানের আস্তানার খোঁজ নাও, আমি সেখানে ফিরব। আর দর্পি প্রোডাকশনের সেই জায়গাটা কি অবস্থা সেখানে গিয়ে খোঁজ নাও। কোনো দর্পি মাদার যদি তৈরি থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তাদের প্রোডাকশনে নামিয়ে দাও। আমাদের আবার পূর্ণ শক্তি সঞ্চয় করে এগোতে হবে। তখনই সেখানে একটা লোক প্রবেশ করলো, একটা পাখির ডানায় ভর করে। পাখিটা সেই ঘরের ছাদে ল্যান্ড করার পরে সে ওইখান থেকে লাফ দিয়ে নিচে পড়ল এবং বলল কি যে কে এসেছে দেখো তো। সঙ্গে সঙ্গেই সেই লোকটা ঘরের ভিতর প্রবেশ করলেন। বললেন কি যে সর্দার ক্যান্টিলিয়া কেমন আছেন? আমি মেফো বলছি। সঙ্গে সঙ্গেই সে তাকে চিনতে পারল। বলল কি যে ও, আলকিসের একমাত্র সুযোগ্য সন্তান মেফো, আসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সঙ্গে সঙ্গেই সর্দার ক্যান্টিলিয়া তাকে জড়িয়ে ধরলেন। এখন তো সমস্ত বদজিনদের সর্দার সর্দার ক্যান্টিলিয়াই, আর সঙ্গে যুক্ত হয়েছে মানুষের বদ সব কালো জাদু করা মেফো। তার বাবার কাছ থেকে এসব সে শিখেছে। মেফো এখন অনেক কিছু জানে, তার সঙ্গে অসংখ্য জিন আছে এবং তার সঙ্গে প্রচুর মেয়ে জিন আছে যারা কিনা তার সঙ্গ দেয় সবসময়। মেফো এসব বিষয় নিয়ে ছোটবেলা থেকেই তার বাবাকে করতে দেখে আসছে। ছোটবেলা থেকে অবশ্য মেফোর জীবন এমন ছিল না, সে তার মায়ের সঙ্গে একটা জায়গায় থাকতো। সেখানে মেফো পড়াশোনা করত এবং ভালো একটা জীবনযাপন করছিল। কিন্তু একদিন আলকিস গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে এবং বলে, তুই এখন থেকে আমার সঙ্গে থাকবি। মেফোর এখানে থাকতে খুব ভয় লাগতো ছোটবেলায় এবং এখান থেকে সে কান্না করত, আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসো, আমি সেখানে চলে যেতে চাই। মেফোর মা ছিল ভালো এবং নেক একজন মহিলা। মেফোর মা এখন কোথায় আছে সেটা সে জানে না। সে তার মাকে খুঁজতে চায় এবং তার মা কোথায় আছে অসংখ্য বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মেফো তার মাকে এখনো খুঁজে পায়নি। এটাই তার দুঃখ। সে সর্দার আলকিসকে জড়িয়ে ধরে বলল, সর্দার আলকিস, সময় হয়ে গিয়েছে আমাদের উঠে দাঁড়ানোর। ইকবাল কোথায় আছে সেটা তো আমরা সবাই জানি, কারাগারে, কিন্তু ইকবালের ছেলে কি আদৌ বেঁচে আছে? তখন সে বলল কি যে বেটা মনে হয় বেঁচে নেই। সেদিনকে যা হয়েছিল কুরলুস রাজ্যে, তারপরে থেকে তার তো আর কোনো হুদিস নেই, সে মনে হয় মারা গিয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের চিন্তা না করলেও হবে। আমাদের চিন্তা করতে হবে যে কীভাবে সর্দার সোলেমানকে আমাদের দলে টানা যায়। যদিও সে কুরুলুসের মতো ভালো জিন নয়, তবু তার মধ্যে একটু হলেও তো লালসা আছে, তাই না? আমাদের উচিত তার সঙ্গে হাত মেলানো, কি বলো? তখন মেফো বলল কি যে হ্যাঁ। তারপর সেখান থেকে একজন জিন এসে বলল কি যে চলুন, আপনাদের গাড়ি প্রস্তুত, আমরা এখন ব্রাজিলের সেই আস্তানায় যাব। তারপর তারা সেখানে চড়ে বসলেন, রওনা দিল ব্রাজিলের সেই আস্তানার দিকে, যেখানে তারা একটা সময় থাকতো এবং তাদের প্রধান কার্যালয় ছিল। কালো মেঘের মধ্যে দিয়ে আসমান ভেদ করে তারা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। গন্তব্য তাদের সেই পুরনো ঠিকানা। রাস্তার কাছ ঘেঁষে প্রায় 12টা ঘোড়ার গাড়ি থামলো। সমস্ত ঘোড়ার গাড়ি ভর্তি অদ্ভুত অদ্ভুত রকমের জিনিস। এগুলো দেখে এই গ্রামের সবাই বিস্মিত হলো। তারা বলল কি যে আপনারা তো খাদ্যদ্রব্য এবং কাপড় চোপড় এবং বিভিন্ন জিনিস আনতে গিয়েছিলেন, কিন্তু এইসব কি নিয়ে এসেছেন? বুঝতে পারছি না কিছু। তখন সর্দার ওসমান বললেন, আপনারা সবাই বুঝতে পারবেন, আমাদের গ্রামের সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। আপনারা চিন্তা করবেন না, সমস্ত জিনিস নামাতে সাহায্য করুন। এখানে এমন এমন কিছু জিনিস আছে যা আমাদের গ্রামের চেহারা একদম পাল্টে দিবে এবং আমরা আধুনিক হয়ে উঠব। আধুনিক যন্ত্র আছে এখানে কিছু। সবাই খানিকটা রেগে গেলেন এবং বললেন কি যে এসব কি জিনিস নিয়ে এসেছেন? আপনাদের খাদ্যদ্রব্য আনার কথা ছিল, কিন্তু এসবের মধ্যে কি আছে? সবাই সেগুলো খুলে দেখতে লাগলেন। সর্দার ওসমান বললেন, আমি বলেছি না তোমরা সবাই চুপ থাকো, কোনো বুদ্ধি করে তো এখানে নিয়ে এসেছি, তাই না? তখন সবাই চুপ হয়ে গেলেন, কারণ সর্দার ওসমানের ওপর কেউ কোনো কথা বলেন না। সঙ্গে সঙ্গে ইউসুফ গাড়ি থেকে নামলেন, বললেন কি যে তোমরা সবাই চুপ থাকো, আমি বুদ্ধি করেই এইসব জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে এই গাড়িতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে তাঁত যন্ত্র। আমাদেরকে এখন কাপড় কিনতে কোনো বাইরে যাওয়া লাগবে না। এখানে পুরো গাড়ি ভর্তি সুতো আছে। এই সুতোগুলোও আমরা এখানে রেশমের মাধ্যমে চাষ করতে পারবো। রেশমের কিটও আমরা এখানে নিয়ে এসেছি। তারপর সে সমস্ত জিনিস একটু একটু করে বোঝালেন যে তাঁত শিল্প কী এবং তাঁত দিয়ে কীভাবে কাপড় বনন করা যায়। এই গ্রামে এসব বিষয় নিয়ে আগে কেউই জানতো না। তারা সমস্ত জিনিস মূর্খতার মধ্যে ছিল।
কারণ ইউসুফ 10 বছরের একটা বাচ্চা, সে এমন একটা জিনিস বোঝাচ্ছে। ইউসুফের এমন বুদ্ধি দেখে পুরো গ্রামবাসী সবাই অবাক। শুধুমাত্র এক তাঁতশিল্প নয়, কীভাবে চিনি রপ্তানি করতে হয়, কীভাবে চিনি উৎপাদন করতে হয়, সেগুলো থেকে রস বের করে সেটাকে কীভাবে চিনি তৈরি করতে হয়, কীভাবে সমুদ্রের পানি থেকে নুন তৈরি করতে হয়, সমস্ত কিছুই সে সেখান থেকে শিখে এসেছে। ইউসুফের এমন কাণ্ড দেখে পুরো গ্রামবাসী সবাই অবাক। সবাই বলছে, সর্দার ওসমান, আমরা তো আপনার উত্তরসূরি পেয়ে গিয়েছি। আপনার ছেলে একদম আপনার মতোই হয়েছে, এত জ্ঞানী, এই আমাদের সর্দার হবে পরবর্তীতে। সবাই বলে উঠল, হ্যাঁ, এই আমাদের সর্দার হবে, কারণ এর মতো জ্ঞানী ছেলে আমাদের এলাকায় যদি আগে 2-1টা থাকতো, তাহলে আমাদের এই গ্রামটা হয়তো অনেক উন্নত হয়ে যেত, আশপাশের 10 গ্রামের থেকে অনেক বেশি উন্নত হতো, তাই না? সবাই বলে উঠল, হ্যাঁ। ইউসুফকে সবাই ছুঁয়ে দেখতে চাইল এবং বলল, এই হচ্ছে আমাদের পরবর্তী ভবিষ্যৎ, পরবর্তী কাণ্ডারি। ঠিক তখনই ইউসুফ আসমানে সেই 4 পাখাওয়ালা পাখিটাকে ভেসে থাকতে দেখল। ইউসুফ আসমানের দিকে তাকিয়ে আছে। পাখিটা কি তার দিকে ভেসে আসবে, ইউসুফকে নিয়ে যাবে? প্রিয় দর্শক, জিনের দুনিয়া গল্পের সিজন 2তে আপনাদের সবাইকে স্বাগতম। সিজন 1 যারা এখনো পর্যন্ত দেখেননি তারা হয়তো সিজন 2 অনেক কিছুই বুঝতে পারবেন না। যারা নতুন অডিয়েন্স আছেন তারা সিজন 2 দেখছেন, তারা অবশ্যই সিজন 1 দেখে আসবেন। আমাদের আরেকটা চ্যানেলে আপলোড করা আছে দ্য মেগা বক্সে। দ্য মেগা বক্সে প্লেলিস্ট করা আছে সিজন 1-এর এবং পুরো ফুল ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখানে থেকে এটা দেখে আসতে পারেন। এবং সিজন 2-এর এপিসোড 2-এর পরবর্তী সময় কী হয়েছিল, এপিসোড 3-তে কী হবে, সেটা আমরা এপিসোড 3-তে জানার চেষ্টা করব। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে শুনছেন, আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং জিনের দুনিয়া এনজয় করছেন। আমি অনেক সাড়া পেয়েছি এই সিরিজটাতে, সবার সঙ্গে শেয়ার করতে আমারও খুব ভালো লাগছে এবং ভালো লাগবে ভবিষ্যতে। আশা করি আপনারা জিনের দুনিয়া সিজন 2-কে অনেক বেশি ভালোবাসা দিবেন, যাতে করে আমরা এই গল্পটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই গল্পের পরবর্তী অংশে কি ঘটবে সেটা আমরা পরবর্তী অংশে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করবেন, দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।